আলোর দিশাতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছে আজকের গল্প। প্রতিভা বসুর লেখা গল্প নিরুপমার চোখ। নিরুপমাকে আমি পড়াই আমি ২ বছর ধরে। তখন নিরুপমা ছিল ১৪ বছরের মেয়ে, এখন তার ১৬। ওর ঠাকুরদা বলেন, এইসবই ১২ পেরিয়ে ১৩ই পা দিল। অতিশয় সনাতনী ভাব ওর বাপ ঠাকুরদার। যতক্ষণ পড়ায় সমস্তক্ষণ ওদের পুরোনো আমলের চাকর হরিসাধন শাসক এবং প্রহরী রূপে সেখানে মোতায়েন থাকে। মাঝে মাঝে ওর কর্মায়ণ ঠাকুরদাও তার জোড়াজীর্ণ দেহ নিয়ে শয্যা ছেড়ে উঠে আসেন নাতনিকে দেখতে। আর নিরুপমা নত মুখ আরও নত করে, তার সংকুচিত দেহ আরও কুঞ্চিত হয়। শীতে গ্রীষ্মে তাকে পুরো হাতা জামা পরতে দেখি। তাছাড়া সমস্ত শরীরকে সে শাড়ি দিয়ে এমনভাবে আবৃত করে রাখে যে একমাত্র হাতের আঙুল কটি ছাড়া আর কিছুই দেখার উপায় নেই। মুখখানা এতই নিচু করে রাখে যে টানা ভুরুর তলায় ফোলা ফোলা দুটি চোখের পাতা আর টিকলো নাকটি শুধু চোখে পড়ে। অদ্ভুত মাস্টারি আমার। এরকম বোবাকে পড়ানো যে কি দুঃসাধ্য সাধন তা কেবল আমিই জানি। অনেকদিন বিরক্ত হয়ে কাজ ছেড়ে দিতে চেয়েছি, কিন্তু মন থেকে সায় পাইনি। মাস গেলেই কুড়িটা টাকা, অতএব লজ্জার স্ত্রীর অঙ্গের ভূষণ বলে নিরুপমাকে ২ বছর যাবৎ কেবল ক্ষমাই করে আসছি। নিরুপমা ঠাকুরদা বলে, তাদের নিরুর বয়স ১৩ হলে কি হবে, দেখতে সে বেজায় বড় হয়ে গেছে। যদি ভালো ছেলে টেলে খোঁজে থাকে। আমি মুখে বলি, নিশ্চয়ই নিশ্চয়। আর মনে মনে ভাবি, ওই বোবাকে বিয়ে করতে বয়ে গেছে মানুষের। এমন অশিক্ষিত লজ্জার স্তূপ নিয়ে মানুষ করবে কি? আর চোখে চেয়ে দেখি তার মুখের ভাব কিছু বদলালো নাকি। কিন্তু আশ্চর্য, চোখের পাতাটি পর্যন্ত তার নড়ে না। আমার নাম বিমলানন্দ। থার্ড ইয়ারে উঠে এই টিউশনিটা পেয়েছিলাম। বাপ অর্ধ পয়সারও মালিক করে যাননি। বিধবা মাকে নিয়ে জ্যাঠার আশ্রয়ে দিন কাটছিল। স্কলারশিপের টাকায় পড়া চলতো। এই টিউশনিটা পেয়ে হাতে স্বর্গ পেলাম। নিরুপমার বাবা সদানন্দবাবু আমার বাবাকে চিনতেন এবং আমাদের বর্তমান অবস্থা জানতেন বলেই অবশ্যই আমার ভাগ্য খুলেছিল। নচেত আমার মতো একজন যুবক যে তাদের মেয়ের মাস্টারি করছে, এটা ভারী আশ্চর্য। আমি রোজ সকালে 6:30 বাজতেই পড়াতে যাই। গেলেই সর্বপ্রথম ঠাকুরদা উকি দেন। তারপর আসে নিরুপমার ছোট ভাই শঙ্কর। অবশেষে হরিসাধনের সঙ্গে সঙ্গে অত্যন্ত মৃদু গমনা নিরুপমা বই আর কাপড়ের স্তূপ সামলাতে সামলাতে এসে আমার উল্টো দিকে চেয়ারে বসে। লজ্জাটা ছোঁয়াচে, আমারে যেন চোখ তুলে তাকাতে লজ্জা করে। তবু গলা খাকারি দিয়ে দিয়ে নড়ে চড়ে বসি। নিঃশব্দে নিরুপমা হোমওয়ার্কের খাতাটি বের করে, আর আমি সেটা টেনে নিয়ে ভুল থাকলে শুদ্ধ করি। ততক্ষণই জানি নিরুপমা ইংরেজি বইয়ের নির্দিষ্ট পাতায় চোখ ডুবিয়েছে। নির্ভুল গতিতে চলে এই নিয়ম। আমাদের পাড়ায় একটি মেয়ে আছে, তার নাম সুমি, অর্থাৎ সুমিতা। এ মেয়েটি আবার একেবারে নিরুপমার উল্টো। লজ্জা শরমের বালাই নাই। সময়ে অসময়ে ছুটে ছুটে এ বাড়ি আসে। আমি নেহাত পর জেনেও আমার সঙ্গে ফাজলামি করে। ঘুমিয়ে থাকলে মুখে চুনকালি মেখে রাখে। পড়াশোনায় ব্যাঘাত করে এবং নাম ধরে ডাকে। আমি কখনো কখনো অন্যের সামনে ভারী কুণ্ঠিত বোধ করি, কিন্তু ওর কোনো সংকোচ নেই। ওর বাবার পয়সা আছে, কাজেই প্রতিপত্তিও আছে। অতএব আমার জ্যাঠাই মা আড়ালে ওকে অসভ্য মেয়ে বলে অভিহিত করে এবং সামনে প্রশ্রয়ের সীমা থাকে না। আমার মা ওকে সত্যই ভালোবাসে। আমার এক বোন অল্প বয়সে মারা যায়।
বেঁচে থাকলে অত বড়ই হতো। হৃদয়ের এই দুর্বলতার সুযোগই সুমি আরো আপন হয়ে ওঠে মার কাছে। সুমির বয়স যাই হোক, তার সরলতা ও নিঃসংকোচ দাপাদাপি সত্যিই মমতাকারী। দৃষ্টিকটু হলেও অনেক সময় তাকে বকতে মায়া হয়। আমার মা বলেন, যত মেয়ে তিনি আজ পর্যন্ত দেখেছেন তার মধ্যে সুমির মতো ভালো আর কাউকে লাগেনি। এমনকি নিজের মেয়ে থাকলেও ওর চেয়ে বেশি ভালোবাসতেন কিনা সন্দেহ। আমি ঠাট্টা করে বলি, নিজের মেয়েকে না হতে পারে, বউকে নিশ্চয়ই বেশি ভালোবাসবে। মা হাসেন, তারপর বলেন, কপালের কথা কি আর বলা যায়। সুমির বাবা বিদ্যানুরাগী আছে, কথাটা খচ করে বেঁধে মনের মধ্যে। ও, এই বুঝি মার মনের কথা। এক রবিবার দুপুরে নিরালা বুঝে খপ করে সুমির আঁচল টেনে বলি, এই সুমি। বুড়ো কুচকে সুমি জবাব দেয়, কি? জবাবটার মধ্যে একটু যদি রস থাকতো। সারা দুপুরে এরকম করে হুটোপুটি করো কেন? তাতে তোমার কি? আমার ভালো লাগে না। না লাগে তো বয়ে গেল। সুমি বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে চলে যেতে চাইছে। যেও না, শোনো। না, আমি শুনবো না। কেন শুনবে না? আমার ইচ্ছে। না, অত ইচ্ছে আর খাটবে না। তোমার বাবা আমার কাছে তোমাকে অঙ্ক কষতে বলেছেন দুপুরবেলা। ইস! সুমি আমার হাত ছাড়াতে চেষ্টা করে। আমি শক্ত করে চেপে রেখে বলি, তোমার একটু লজ্জা করে না কেন? আমার ছাত্রী নিরুপমা তোমার চাইতে মাত্র 1 বছরের বড়। সে আমার কাছে 2 বছর ধরে পড়ছে, কিন্তু আজ পর্যন্ত সে আমার দিকে চোখ তোলেনি। এবার কিন্তু অত বড় নির্বোধ শুনিও আত্মাভিমানের আঘাত লাগে। ভারী আশ্চর্য, যত বোকাই হোক বা যত সরলই হোক, মেয়েরা কখনোই অন্য মেয়ের প্রশংসা সইতে পারে না। তাই সুমির ওই শিশু চোখেও একটু অভিমানের আভাস দেখা দেয়। বলে, সে কথা আমাকে বলবার হয়েছে কি? হেসে বলি, তাতে যদি তোমার একটু শিক্ষা হয়। শিক্ষা? আচম্বিতে সুমি প্রচন্ড একটি চিমটি কেটে পালিয়ে যেতে যেতে বলে, ওসব শিক্ষা তোমার ছাত্রীকেই শিখিও, আমার সঙ্গে লাগতে এসো না। মার পছন্দ যে একটু ভালো না, সে বিষয়ে এবার নিঃসন্দেহ হয়। মার আসল নজর কি ওই সুমি, না সুমির বাপ? মার মুখে অনেকদিন শুনেছি আমাকে বিয়ে দেবেন মুরব্বি দেখে। তার আইডিয়াল মুরব্বি বোধহয় তাহলে সুমির বাবাই। মার ঘরে গিয়ে দেখি সুমি আচার খাচ্ছে চেটে চেটে। শুনতে পাই, কাকিমা, কি সুন্দর আচার করো তুমি। কাকিমা বলেন, আর একটু খাবে নাকি? সুমি নিশ্চয় আরো চাইতো। আমাকে দেখেই বলে, ওই এসেছেন তোমার আদুরে ছেলে, এখানে কেন? যাও না তোমার ভালো ছাত্রীর বাড়ি। আমি বলি, মা, সুমিকে আর আচার দিও না। ওকে অবিশ্রান্ত প্রশ্রয় দাও বলেই ও আমাকে মান্য করে না। আহারে, কি আমার মান্য বরে সুখ! মুখের এক অপূর্ব ভঙ্গি দেখিয়ে সে আবার আচারে মনোনিবেশ করে। মুখভঙ্গি দেখে হেসে ফেলি। দিন কয়েক পরে মা হঠাৎ বলেন, বিমল, এখন তো তুই বিয়ে করলেও পারিস। বিস্মিত চোখে তাকাই। মা কি লক্ষ টাকার স্বপ্ন দেখছেন নাকি? আমি যেখানে নিজে পরাণ্যে প্রতিপালিত, সেখানে আমার অন্নপুষ্ট হবার জন্য কাউকে আমন্ত্রণ করা কি একান্তই পাগলামি নয়? মার মুখ কিন্তু হাসি হাসি। বলেন, কোথায় কোথায় তোর জ্যাঠা সুমির সঙ্গে তোর বিয়ের কথা পেরেছিলেন।
সুমির বাবার আপত্তি নেই, ওই তো একমাত্র মেয়ে। ভদ্রলোক তো টাকা দিতে অপারগ নন। তিনি ঠিক এরকম ছেলেই চান, যাকে নিজের মনোমতো গড়ে নিতে পারবেন। মার কথা শুনে আত্মসম্মানে আঘাত লাগে আমার। ভুরু কুঁচকে বলি, গড়ে নেওয়া মানে? আমি কি একটা মাটির ঢেলা? নিতান্ত নিরুদ্বেগে মা বলেন, এই বিলেত টিলেতে পাঠানো আর কি। বিলেত? আজন্মের স্বপ্ন আমার বিলেত। মনের ভাব চেপে একটু চুপ করে থেকে বলি, যত সব বাজে কথা তোমাদের। খেয়ে দিয়ে কি আর কোনো কাজ পাও না? এবার মা রাগ করে বলেন, তোর ভালোর জন্যে আমার চিন্তা, তা নইলে আর কি। এই বিয়ে যদি তোর হয়, তাহলে বুঝবি নিতান্তই তোর বরাত ভালো। রাজকন্যা আর রাজত্ব তোর কাছে আপনা থেকেই। থাক থাক, মাকে আর কথা বলবার অবকাশ না দিয়ে সেখান থেকে পালাই। কিন্তু কথাটা ভাববার মতো বই যে, টাকার আমার নিতান্ত দরকার, তবু বিয়ে কথাটা আমার যেন কিছুতেই ভালো লাগে না। বাড়িতে চলছে ফিসফাস গুঞ্জন। সুমি কি জানে? একদিন সুযোগ মতো আবার ধরলুম সুমিকে। বললুম, এই, এখন আর 7 দিন আমাদের এখানে এসো না। কেন? কেন আবার কি? তুমি জানো না কিছু? সুমি চুপ করে তাকিয়ে রইল আমার মুখের দিকে। আমি বললুম, তোমার বাবা যে আমার সঙ্গে তোমার বিয়ে। অসভ্য! আচমকা ঠাস করে সে আমার পিঠে একটা চড় মেরে ছুটে পালালো। আমি আহত পিঠে হাত বুলোতে বুলোতে ভাবলুম, ওর হাতে শেষে মার খেয়ে মরবো নাকি। সন্ধেবেলা ডাক পড়ল জেঠামশাইয়ের ঘরে। আমাকে দেখেই বললেন, আমাদের সকলেরই তো খুব ইচ্ছে, এখন তুমি বললেই হয়। এতে অমত করো না। জীবনের সমস্ত উচ্চাশার মেরুদণ্ডই হলো টাকা। আর তুমি যখন ভালো ছাত্র, তখন বিলেত টিলেত যদি একবার ঘুরে আসতে পারো। এরপরের কথাটি জ্যাঠামশাই ভাবভঙ্গি দিয়ে বুঝিয়ে দাড়িতে হাত বুলোতে লাগলেন। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আচ্ছা, ভেবে দেখো গিয়ে, কালকে বলো আমাকে। বলাই বাহুল্য, সুমির বাবার টাকা আমাকে লুব্ধ করলো এবং মাসখানেকের মধ্যে পাকা হয়ে গেল আমাদের বিয়ে। সকলেই সুমিকে নিয়ে আমাকে ঠাট্টাই আর কি করে। সকলেরই ধারণা সুমিকে আমি ভালোবাসি, তাই এই বিয়ে। খুব এক রোমান্টিক ব্যাপার। আমি কিন্তু এখনো সুমিকে স্ত্রী বলে কল্পনা করে একটু আনন্দ পাই না। আগের মতো সব সময় আসে না বটে, কিন্তু এলে আমার সঙ্গে দেখা হয়। এ কথা একবারও মনে হয় না 2 দিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে হবে। একটু লজ্জা, একটু আনন্দ, একটু নেশা, সমস্ত কিছুর একটা মিশ্রণে হৃদয়কে অভিভূত করতে চেষ্টা করি। কিন্তু ওকে কাছে দেখলেই সমস্ত উবে যায়। তবে কি সুমিকে আমি পছন্দ করি না, ভালোবাসি না? না, তাও নয়। আসলে সুমির সঙ্গে আমার যে সম্বন্ধ, তাকে স্নেহ ও মমতা যথেষ্ট আছে, কিন্তু প্রেম নেই। যেদিন বিয়ে, তার 2 দিন আগেই নিমন্ত্রণ চিঠিখানা পকেটে করে নিরুপমাকে পড়াতে গেলাম। দিন কয়েক পড়াতে আসবো না, এ কথা বলবার ইচ্ছে ছিল। পড়াশোনা শেষ করে তাকিয়ে দেখলাম হরিসাধনের নির্দিষ্ট বসবার স্থানটি শূন্য। চিঠিখানা অত্যন্ত সংকোচের সঙ্গে পকেট থেকে বের করে অনেক ইতস্তত করে বললাম, আপনার ঠাকুরদা কি বাড়ি নেই? নিরুপমা মাথা নেড়ে জানালো, নেই। কোথায় গেছেন? অত্যন্ত মৃদুস্বরে জবাব এলো, পিসিমার বাড়ি। এই চিঠিখানা, বলে চিঠিখানা টেবিলে রাখলাম।
কিছু বলতে বড়ই লজ্জা করতে লাগলো। কিন্তু হঠাৎ মনে হলো নিরুপমা চঞ্চল হয়েছে এবং ওর শাড়ির ভিতর থেকে একখানা হাত দ্রুত বেরিয়ে এলো চিঠিখানার উপর। নিমেষে চোখ বুলিয়ে হঠাৎ মুখ তুলে এমন এক দৃষ্টি দিয়ে স্থির হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল যে আমি খানিকক্ষণের জন্য ওর সেই দৃষ্টির কাছে আচ্ছন্ন হয়ে রইলাম। এই প্রথম দেখলাম ওর চোখ। কি যে ছিল সেই চোখে আমি জানি না। কেন ও কাজ করলাম তাও জানি না। হঠাৎ নিরুপমার হাত থেকে চিঠিখানা কেড়ে নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে বেরিয়ে এলাম ঘর থেকে। সাইকেলে উঠবার আগে আর একবার পিছন ফিরে তাকালাম। দেখলাম দুই হাতে মুখ ঢেকে ও বসে আছে শক্ত হয়ে। তারপর আজ এই ভোরবেলায় উঠে আমি বিমর্ষ মুখে মাকে বলছি, মা, শেষ রাতের দিকে ভারী এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। মা আজকাল সর্বদাই ব্যস্ত। কি কাজে যেতে যেতে দাঁড়িয়ে বললে, কি স্বপ্ন? থাক, বলবো না। আহা, বল না। না, শুনলে তোমার মন খারাপ হবে। মার কৌতূহল বেড়ে গেল। এবার বিছানায় বসে পড়ে বললেন, নে নে শিগগির বল, আমার কত কাজ। বাবাকে দেখলাম, একটু থামলাম এখানে। উনি বললেন, বিমল, আর 2 মাস পরে তোকে এখানে পাবো, কিন্তু আমার তাতে সুখ হচ্ছে না। মার চোখ বড় বড় হয়ে উঠেছে। তুই সংসারে থাকবি, সুখী হবি, সর্বোপরি তোর দুঃখিনী মায়ের আশ্রয় হবি, এই আমি চেয়েছিলাম। কিন্তু যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে সে মেয়ের 2 মাসের মধ্যেই বৈধব্য লেখা আছে। সর্বনাশ! মার মুখ দিয়ে কথাটা ঠিক আর্তনাদের মতোই বেরোলো। মুহূর্তে বাড়িতে রাষ্ট্র হয়ে গেল এই স্বপ্ন। কোথায় গেল খাওয়া দাওয়া, গান বাজনা, আত্মীয় কুটুম্ব? খবর গেল সুমির বাবার কাছে। বিষম ব্যাপার এক মুহূর্তে। আমি ফাঁক বুঝে চম্পট দিয়েছি এবং সবেগে সাইকেল চালিয়ে যাচ্ছি নিরুপমাকে পড়াতে। এখন আপনারাই বলুন, কাজটা কি আমি খুব অন্যায় করেছি? কিন্তু নিরুপমা কেন চোখ তুলে তাকালো? নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি প্রতিভা বসুর লেখা নিরুপমার চোখ। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এখনো যারা সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন।